নির্বাচনের প্রাক্কালে ইসলামী দলগুলোর মধ্যে গড়ে ওঠা এক বক্স নীতি ও তার ভিত্তিতে ১১ দলীয় জোট ছিল এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক ইসলামী দলের এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল ভোট বিভাজন ঠেকানো, সমর্থকদের ঐক্যবদ্ধ রাখা এবং বড় দুই রাজনৈতিক শক্তির বিপরীতে একটি কার্যকর তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছনোয় এই জোট ভেঙে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে এসে এককভাবে ২৫৯ আসনে প্রার্থী দেয়। এর ফলাফল শুধু দলটির জন্যই নয়, বরং পুরো ইসলামী রাজনীতির জন্যই বড় ধরনের ধাক্কা হয়ে আসে। এই জোট ভাঙনের তাৎপর্য বুঝতে হলে প্রথমেই আসন সমঝোতার বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। ইসলামী দলগুলোর মূল শক্তি ছিল তাদের নিবেদিত সমর্থক গোষ্ঠী। এদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আস্থাশীল এবং সাধারণত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখলে একাট্টা হয়ে ভোট দিয়ে থাকে। কিন্তু জোট ভেঙে যাওয়ায় সেই ভোট ব্যাংক স্বাভাবিকভাবেই বিভক্ত হয়ে পড়ে। একদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা, অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, দুটি শক্তিশালী ধর্মভিত্তিক দল একই ভোটার গোষ্ঠীর কাছে ভোট চাইতে গিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে ব্যালট বক্সে। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে এই বিভাজনের চিত্র আরও স্পষ্ট হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের মধ্যে মাত্র একটিতে জয় পায়, বরগুনা ১ আসনে। অন্যদিকে জামায়াতে ইসলাম ২২৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮টিতে জয় পায় এবং এনসিপি ৩০টির মধ্যে ৬টিতে জয় পায়। সংখ্যাগতভাবে জামায়াতের এই সাফল্য তুলনামূলক ভালো মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে জোট অক্ষুণ্ণ থাকলে এই ফলাফল আরও ভিন্ন হতে পারত। জামায়াত হয়তো আরও বেশি আসনে জয় পেত। একইভাবে ইসলামী আন্দোলনও একটির বদলে একাধিক আসনে বিজয়ী হতে পারত। পরিসংখ্যান বলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট পেয়েছে ৪৩.৯% ভোট, আর এককভাবে ইসলামী আন্দোলন ৮.৫% ভোট পেয়েছে। অন্যদিকে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট। দর্শক, এই পরিসংখ্যান একটা বিষয় স্পষ্ট করে তোলে। শেষ পর্যন্ত জামায়াত আর ইসলামী আন্দোলন যদি একই সঙ্গে থাকতো তবে অনেক কিছুই বদলে যেত। কারণ কি জানেন? এবারের নির্বাচনে যেহেতু গণভোট ছিল এবং সেই ভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে বিএনপি চাইলেই আপার হাউস তৈরি হতে পারে। আর তেমনটি হলে উচ্চকক্ষে জামায়াত জোট বাজিমাত করত। হিসাব পরিষ্কার, পিআর পদ্ধতিতে জামায়াতের প্রায় ৪৭ আর ইসলামী আন্দোলনের ৮.৫% নিয়ে তখন উচ্চকক্ষে বাজিমাত করত ১১ দলীয় ঐক্য জোট। বিশেষ করে বরিশাল ৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পরাজয় এই বিভাজনের সবচেয়ে বড় উদাহরণ। তিনি নিজে মাঠে নেমে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করলেও দুটি আসনের একটিতেও জয়ী হতে পারেনি। অথচ এই দুটি আসনের একটিতে জামায়াত সরাসরি প্রার্থী দেয় এবং অন্যটিতে জোট সঙ্গীকে ছেড়ে দেয় দাড়িপাল্লা প্রতীক। তবুও শেষ পর্যন্ত উভয় আসনই চলে যায় বিএনপির ঘরে। এখানে স্পষ্টভাবে বোঝা যায় ইসলামী ভোট বিভক্ত হওয়ায় লাভবান হয়েছে বিএনপি। যদি এই দুটি দল এক বক্স নীতিতে ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই আসনগুলোতে ফলাফল ভিন্ন হতে পারত। দর্শক, উদাহরণ হিসেবে আপনাদের দুটি আসনের তথ্য জানাতে চাই। শুরুতে বরিশাল ৬ আসনের দিকে নজর দেওয়া যাক। এই আসনে লড়াই করেছেন ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন খান। ৮১,০৮৭ ভোট পেয়ে তিনি আসনটিতে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী। আসনটিতে দাঁড়িপাল্লার মাহমুদুন নবী তালুকদার পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট, আর ২৮,৮২৩ ভোট পেয়েছেন মুফতি ফয়জুল। যদি তাদের ভোট না ভাঙত, এই ভোট যেত এক বাক্সে, সেক্ষেত্রে বিএনপি আসনটিতে হেরে যেতে পারত। এমন আরেকটি আসন বরগুনা ২। এখানেও একই পরিস্থিতি। আসনটিতে ৯০,৬৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সুলতান আহমেদ পেয়েছেন ৮৫,২৪৭ ভোট, আর ইসলামী আন্দোলনের মিজান পেয়েছেন ১৬,৪৬৩ ভোট। ইসলামী দলের জোট না ভেঙে গেলে এই আসনটিও জামায়াতের পক্ষে যেত। এমন অনেক আসন আছে যেগুলোতে জয়ী প্রার্থীদের খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে।
কোথাও 1 থেকে 1,500-এর পার্থক্যে হেরেছে জামায়াত। তবে জোট থাকলে সেগুলোতে জয় পেত ইসলামী জোটের প্রার্থীরা। এই প্রেক্ষাপটে বড় প্রশ্ন দাঁড়ায়, জোট অটুট থাকলে কি হতো? বাস্তবসম্মত বিশ্লেষণ করলে দেখা যায়, এক বক্স নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হলে ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট শক্তি অনেক আসনে কিং মেকার ভূমিকা পালন করতে পারত। বিশেষ করে যেসব আসনে প্রধান দুই দল বিএনপি ও অন্যান্য বড় রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি, সেখানে ইসলামী জোটের সম্মিলিত ভোটই ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখতে পারত। এতে একদিকে জামায়াতের আসন সংখ্যা বাড়ত, অন্যদিকে ইসলামী আন্দোলনও সংসদে একটি শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে সক্ষম হতো। কিন্তু বাস্তবতায় দেখা গেল, ইসলামী আন্দোলন 259 আসনে প্রার্থী দিলেও মাত্র একটিতে জয়ী হতে পেরেছে। এটি শুধু দলটির সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন নয়, বরং নির্বাচনী কৌশলগত সীমাবদ্ধতাও তুলে ধরে। বিপুল সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার অর্থ হলো দলটির পর্যাপ্ত জনবল, অর্থনৈতিক সক্ষমতা এবং মাঠ পর্যায়ের সংগঠন থাকা। কিন্তু বাস্তবে এই তিনটির সমন্বয় না থাকলে এত বড় পরিসরের নির্বাচনী লড়াই কার্যকর হয় না। অনেক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা ছিল তুলনামূলক নতুন মুখ, যাদের স্থানীয় পর্যায়ে পরিচিতি এবং সংগঠনের শক্ত ভিত্তি ছিল না। ফলে ভোটারদের আস্থা অর্জন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। অন্যদিকে জামায়াত ইসলামীর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলটির দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো, নিবেদিত কর্মী বাহিনী এবং নির্বাচনী অভিজ্ঞতা তাদের 68টি আসনে জয় পেতে সহায়তা করেছে। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা একমত যে জোট অটুট থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারত। কারণ ইসলামী আন্দোলনের সমর্থকদের একটি অংশ জোট ভাঙনের পর দ্বিধায় পড়ে যায়, কাকে ভোট দেবে, জামায়াত না ইসলামী আন্দোলন। এই দ্বিধার সুযোগ নেয় বিএনপি, যারা অনেক আসনে সামান্য ব্যবধানে জয় পায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামী রাজনীতির সামগ্রিক ভাবমূর্তি। জোট ভাঙনের ফলে সাধারণ ভোটারদের কাছে ইসলামী দলগুলোর মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা এবং ঐক্যের অভাব স্পষ্ট হয়ে ওঠে। এটি তাদের প্রতি আস্থার সংকট তৈরি করে। অনেক ধর্মপ্রাণ ভোটার, যারা মূলত ইসলামী দলগুলোর ঐক্য দেখতে চেয়েছিলেন, তারা হতাশ হয়ে বিকল্প শক্তির দিকে ঝুঁকেছেন। ফলে ইসলামী আন্দোলন ও জামায়াত দুটি প্রত্যাশার তুলনায় কম ভোট পায়। এই ফলাফলকে সম্পূর্ণ ব্যর্থতা হিসেবেও দেখার সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা 1 আসনে জয় প্রমাণ করে যে সঠিক প্রার্থী নির্বাচন, শক্তিশালী স্থানীয় সংগঠন এবং কার্যকর প্রচারণা থাকলে দলটি এখনও জনগণের আস্থা অর্জন করতে পারে। একইভাবে জামায়াতের 68 আসনে জয় তাদের সাংগঠনিক শক্তির সাক্ষ্য বহন করে। কিন্তু এই দুই শক্তি একত্রিত হলে যে রাজনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারত, তা বাস্তবায়িত হয়নি, মূলত পারস্পরিক সমঝোতার অভাবে। ভবিষ্যতের দিকে তাকালে এই নির্বাচনের ফল ইসলামী রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। প্রথমত, আসন সমঝোতা ও জোট রাজনীতিতে সিদ্ধান্তহীনতা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয়ত, ভোট ব্যাংক বিভাজন শুধু আসন হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি দীর্ঘমেয়াদে রাজনৈতিক আস্থার সংকট তৈরি করে। তৃতীয়ত, বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হলে ইসলামী দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য অপরিহার্য। সবশেষে বলা যায়, এক বক্স নীতিতে গঠিত ইসলামী জোট ভেঙে যাওয়ার ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তার সরাসরি সুফল পেয়েছে বিএনপি। জামায়াত ও ইসলামী আন্দোলন উভয়ই আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসলামী আন্দোলনের, যারা 259 আসনে প্রার্থী দিয়েও মাত্র একটি আসনে জয় পেয়েছে। এই ফলাফল প্রমাণ করে, রাজনীতিতে শুধু আদর্শ ও সমর্থক থাকলেই যথেষ্ট নয়, কৌশল, ঐক্য ও সময়োপযোগী সিদ্ধান্তই শেষ পর্যন্ত জয় পরাজয়ের ফয়সালা করে দেয়।